সেকেন্ড পার্টের পর চলে আসলাম থার্ড পার্ট নিয়ে। আপনি যদি ফার্স্ট ও সেকেন্ড পার্টটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগে দেখে নিতে পারেন। সরকার যানবাহন থেকে দূষণ কমানোর জন্য বিভিন্ন এমিশন স্ট্যান্ডার্ড চালু করেছে। 2020 সালে চালু হয় BS6 এমিশন স্ট্যান্ডার্ড, যা গাড়ি থেকে নির্গত BM দূষণ অনেকটাই কমায়। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী গাড়িতে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে দূষণ কম হয়। উদাহরণস্বরূপ BS4 স্ট্যান্ডার্ডে PM সীমা ছিল 25 মিলিগ্রাম প্রতি কিলোমিটার, কিন্তু BS6-এ এই সীমা কমিয়ে করা হয় 4.5 মিলিগ্রাম প্রতি কিলোমিটার। পুরনো স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি গাড়ি রাস্তায় চালানো বন্ধ করতে সুপ্রিম কোর্ট একটি আদেশ দেয়। NCR অঞ্চলে 15 বছরের বেশি পুরনো গাড়ি চলতে পারবে না। এছাড়া নীতিন গড়করি বলছেন শিগগিরই BS7 স্ট্যান্ডার্ড আনা হবে। এগুলো ভালো উদ্যোগ, তবে দুটি সমস্যা আছে। এক, শহরগুলোতে যানবাহনের সংখ্যা যেভাবে বাড়ছে তার তুলনায় এমিশন স্ট্যান্ডার্ড উন্নত করেও দূষণ যথেষ্ট কমানো যাচ্ছে না। দুই, সরকারের পদক্ষেপ শহরগুলোতে কার ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিচ্ছে। রোড চওড়া করা, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার তৈরি, এসবের কারণে হাঁটার পথ ও পাবলিক ট্রান্সপোর্টের জন্য জায়গা কমে যাচ্ছে। ফলে যারা গাড়ি ব্যবহার করতে চান না তারাও বাধ্য হচ্ছেন তা ব্যবহার করতে। উদাহরণ হিসেবে মুম্বাইয়ের কথা ধরা যাক। 2016 সালে সেখানে যানবাহনের কারণে দূষণের হার ছিল 16%, এখন সেটা বেড়ে হয়েছে 30%, শুধু কার ডিপেন্ডেন্সির কারণে। হাঁটা, সাইকেল চালানো বা পাবলিক ট্রান্সপোর্টের তুলনায় গাড়িও অনেক বেশি জায়গা নেয়। যত বেশি মানুষ গাড়িতে চলাচল করবে তত বেশি ট্রাফিক জ্যাম হবে। ডাচ কোম্পানি যে রিপোর্ট তৈরি করেছিল সবচেয়ে বেশি ট্রাফিকযুক্ত শহরের তালিকা নিয়ে, তাতে কলকাতা ছিল দ্বিতীয় স্থানে। সেখানে 10 কিমি যেতে সময় লাগে 34 মিনিট, এরও বেশি, শুধুমাত্র ট্রাফিকের কারণে। এই তালিকায় বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের নামও ছিল। এই সমস্যার সমাধান খুব স্পষ্ট। রাস্তাঘাট বানানোর বদলে সরকারকে পাবলিক ট্রান্সপোর্টে বিনিয়োগ করতে হবে। মেট্রো, বাস, ট্রেন এবং ট্রামের প্রচার করতে হবে শহরগুলোতে। কিন্তু আপনি যদি ডেটা দেখেন তাহলে অবাক হবেন। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি 1000 জনে মাত্র 1.2টি বাস আছে। উন্নতশীল দেশগুলোতে এটা 5-এর কাছাকাছি, আর উন্নত দেশগুলোতে প্রতি 1000 জনে 10টিরও বেশি বাস আছে। 2000 থেকে 2009 সালের মধ্যে দিল্লিতে সরকারি বাসের সংখ্যা বেড়েছে মাত্র 1%, কিন্তু একই সময়ে গাড়ির সংখ্যা বেড়েছে 9%। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক গবেষণা অনুযায়ী 2000 থেকে 2001 সালে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার ছিল 75.7%, কিন্তু 2030-31 সালে তা কমে দাঁড়াবে 44.7%। মানে আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার কমছে। এটা মোটেই ভালো খবর নয়। ভারতে বর্তমানে প্রতি 1000 জনে 246 জনের ব্যক্তিগত গাড়ি আছে, এবং এখনই যা বায়ু দূষণের অবস্থা, ভাবুন আগামী 10 বছরে কি হবে। বিড়ম্বনা, দীর্ঘ অপেক্ষা ও অনিয়মিত পরিষেবা, এই কারণে মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে চায় না। সব সরকারকেই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। বাস, ট্রেন পরিষেবা উন্নত করতে হবে, কারণ এখন যদি না করি তাহলে বায়ু দূষণ আগামী দশকে আরও ভয়াবহ হবে। আজকের দিনে আপনি যে কোনো উন্নত দেশকে দেখুন যাদের জনসংখ্যা অনেক এবং বাতাস পরিষ্কার। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলোতে সেরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে এবং গাড়ি চালানোর ওপর কঠোর নিয়ন্ত্রণও আছে। সিঙ্গাপুরে তো রাস্তায় মোট কত গাড়ি চলবে সেই সংখ্যাটাও নির্ধারিত। 2, ধুলোবালি। এখন আসা যাক দ্বিতীয় সবচেয়ে বড় কারণের দিকে, ধুলোবালি। এটি যানবাহনের সঙ্গে সরাসরি জড়িত। কোনো গাড়ি বা বাইক রাস্তায় চললে রাস্তার ধুলো বাতাসে উড়তে থাকে। এটিকে বলা হয় সিনার্জিস্টিক এফেক্ট, যেখানে দুটি কারণ একসঙ্গে আরও বড় প্রভাব তৈরি করে। দিল্লিতে রাস্তার ধুলো 26% PM 2.5 দূষণের জন্য দায়ী। কারণ কি? রাস্তার গর্ত, কাঁচা রাস্তা বা ভাঙাচড়া পথ। কলকাতায় রাস্তার ধুলো 25% PM 2.5 সৃষ্টি করে। বেঙ্গালুরুতেও এটা 23%। এমন দূষণ বেশি হয় যেসব এলাকায় ট্রাফিক বেশি অথবা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চলছে, এবং সাধারণত এটা শুষ্ক শীতকালে বেশি দেখা যায়। শহরে এই ধুলো অনেক সময় হালকা কুয়াশার মতো দেখা যায়। এই ধুলো যানবাহনের নির্গমের সঙ্গে মিশে আরও মারাত্মক হয়ে ওঠে। এই ধুলো কমানোর জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন অ্যান্টি স্মগ গান বা পানি ছিটানো হয় শীতে দূষণের সময়। জল ছিটিয়ে ধুলো বাতাস থেকে মাটিতে নামিয়ে আনা হয়। এটি একটি অস্থায়ী সমাধান। স্থায়ী ও কার্যকর সমাধান হল সঠিক পরিকাঠামো তৈরি করা। পাকা রাস্তা, ফুটপাত, সবুজ বেল্ট, ঘাস এবং গাছপালা থাকা দরকার। এছাড়া রাস্তার গর্ত মেরামত করাও দূষণ কমানোর জন্য গুরুত্বপূর্ণ। 3, নির্মাণ কাজ।
তৃতীয় বড় কারণ হল নির্মাণ কাজ। ভারতের মোট বায়ু দূষণের 20 থেকে 30% আসে নির্মাণ ক্ষেত্র থেকে। দিল্লিতে নির্মাণ থেকে 8.4% PM2.5 তৈরি হয়। মুম্বাইতে এটি 9%। নির্মাণ স্থানে সিমেন্ট, বালি এবং অন্যান্য উপকরণ থেকে ধুলোকণা বাতাসে মিশে যায়। একটি সাধারণ নির্মাণ সাইট থেকে প্রতিদিন 300 কেজি ধুলো নির্গত হয়। দিল্লিতে যখন বায়ুর মান বিপজ্জনক মাত্রায় পৌঁছায় তখন নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এটিও একটি অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হল আইন কার্যকর করা। প্রতিটি নির্মাণ সাইটে ধুলো এবং বাতাস আটকানোর দেওয়াল থাকা বাধ্যতামূলক। ভারতে এর জন্য নিয়ম রয়েছে, কিন্তু বাস্তব প্রয়োগ নেই। বেশিরভাগ জায়গায় কেবল একটি পাতলা চাদর দিয়ে দায়সারা ব্যবস্থা করা হয়। এছাড়া সিমেন্ট বা বালি বহনকারী ট্রাকগুলো প্রচুর ধুলো ছড়িয়ে দেয় যখন তারা নির্মাণ সাইটে যাতায়াত করে। নিয়ম অনুযায়ী এই ট্রাকগুলোকে পুরোপুরি ঢেকে রাখতে হবে এবং বের হওয়ার আগে চাকার ধুলো ধুয়ে ফেলতে হবে। কিন্তু এই নিয়মগুলো কাগজেই রয়ে গেছে। সরকারকে এগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। 4. খড় পোড়ানো। চতুর্থ কারণ হলো খড় পোড়ানো, যেখানে ধান কাটার পর শুকনো খড় জ্বালিয়ে দেওয়া হয়। মিডিয়াতে এটিই সবচেয়ে বেশি আলোচনার বিষয়, কিন্তু এই কারণটি যতটা ভাবা হয় ততটা বায়ু দূষণের জন্য দায়ী নয়। কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মোট বায়ু দূষণের 10.6% হয়েছিল খড় পোড়ানোর কারণে। 8 অক্টোবর এই খড় পোড়ানো ছিল সর্বোচ্চ পর্যায়ে 35% অবদান। তবে এই সংখ্যা এত ছোটও নয় যে একে উপেক্ষা করা যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ এবং এর ওপর গুরুত্ব দিয়ে কাজ করা দরকার। শীতকালে পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা ধান কাটার পর ফেলে রাখা খড় এবং ফসলের অবশিষ্ট জ্বালিয়ে দেন। তারা কেন এটা করেন? উত্তর হলো জলসংকট। 1960 সালের দশকের গ্রিন রেভলিউশন শুরু হওয়ার আগে পাঞ্জাবে খুব বেশি ধান চাষ হতো না, শুধু 7% কৃষি জমিতেই ফসল চাষ হতো। কিন্তু খাদ্য সংকট মেটাতে সরকার ধান চাষ উৎসাহিত করে। সরকার কৃষকদের বলল, শুধু গম আর ধান চাষ করো। ফলে কিছু বছরের মধ্যেই ভারত খাদ্যে স্বনির্ভর হয়ে ওঠে। কিন্তু এর নেতিবাচক প্রভাবও ছিল। এই গ্রিন রেভলিউশন পরিবেশ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক হয়ে ওঠে, কারণ ধান চাষে প্রচুর পানির দরকার হয়। পরের পার্টে আমরা দেখব নেতিবাচক প্রভাবগুলির ফলে কি কি ক্ষতি হচ্ছে। ধন্যবাদ। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।